বিশেষ সতর্কবার্তা। নদীর জল বিপদ সীমার অনেক উপরে। নিচু এলাকার সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বাবা, কি করছো? এই তো মা, রেডিওতে খবর শুনছি। শুনছিস না, অন্যান্য এলাকায় বন্যা হচ্ছে। ছাড়ো তো তুমি এইসব। কোথায় না কোথায় বন্যা হচ্ছে, আর সেই খবর তুমি সকাল থেকে শুনে যাচ্ছ। অন্য এলাকায় হচ্ছে, এরপর যে আমাদের এলাকায় হবে না তা কি বলতে পারে বল? তুমি এসব ছেড়ে কাজে যাও। এসব শুনলে তো আর পেট ভরবে না। এখন আমার কথা শুনছো না, পরে ঠিকই বুঝতে পারবে। হ্যাঁ, যখন হবে তখন দেখা যাবে। এখন কাজে যাও তো। এই বলে বিমল কাজে চলে গেল। পরদিন সকাল। মিষ্টি, তোর বাবা কোথায় গেল রে? জানি না মা, সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা নেই। ওই তো শব্দটা বাঁশবাগানের দিক থেকে আসছে, আমি দেখে আসছি। মিষ্টি দৌড়ে গিয়ে দেখে তার বাবা কয়েকটা বিশাল বাঁশ, দড়ি আর অনেকগুলো বড় ছাতা নিয়ে ব্যস্ত। বাবা, তুমি এতগুলো ছাতা দিয়ে কি বানাচ্ছ? এখন বললে সব মজা নষ্ট হয়ে যাবে। প্লিজ বাবা, বলো না। আচ্ছা আচ্ছা, বলছি। আমি একটা ভাসমান ছাতার বাড়ি বানাচ্ছি। ছাতার বাড়ি? হ্যাঁ, কয়েকদিনের মধ্যে এর দরকার হবে। কিন্তু কেন? কারণ আমি মনে করছি খুব বড় একটা বন্যা আসছে। বাবা, আকাশে তো রোদ উঠেছে। শুধু নিজের গ্রামের আকাশ দেখলে হবে না, পাহাড়ি এলাকায় টানা বৃষ্টি হচ্ছে, নদীর জল বাড়ছে, একটু সময় দে। ঠিক তখন মিষ্টির মা এসে পৌঁছলো। আবার শুরু করলে? সারাক্ষণ শুধু বন্যা বন্যা, সবাই হাসছে তোমাকে নিয়ে। হাসুক, তাতে আমার কি? এত টাকা খরচ করে এতগুলো ছাতা কিনলে কেন? এই ছাতাগুলো শুধু বৃষ্টি আটকাবে না, আমাদের জীবনও বাঁচাবে। তোমার কথা আমি কিছুই বুঝি না। গ্রামের কয়েকজন লোক কাজ দেখতে এলো। ও ভাই, হ্যাঁ, এত কষ্ট করে সব বানাচ্ছ কেন গো? খুব বড় একটা বন্যা আসছে। আরে, আকাশে রোদ, মাঠ শুকনো, এখন আবার বন্যা কোথায়? তোমার এসব চিন্তা একদিন তোমাকেই হাসাবে, বুঝেছো? দেখে নিও। হাসতে থাকুন। হ্যাঁ, যদি বন্যা না আসে তাহলে সবচেয়ে বেশি খুশি আমিই হব, কিন্তু যদি আসে তখন আর সময় থাকবে না। লোকগুলো মাথা নেড়ে চলে গেল। পরদিন সকালে, গিনি, আমি একটু বাজারে গেলাম। এই বলে বিমল বাজারের দিকে রওনা দিল। ভাই, এত জিনিস একসাথে নিচ্ছেন? হ্যাঁ। বিয়ে শাদীর অনুষ্ঠান নাকি? না, সামনে বড় বিপদ আসতে পারে। আপনি সব সময় আগাম চিন্তা করেন। আগাম চিন্তা অনেক সময় জীবন বাঁচায়। আচ্ছা দাদা, এই নিন আপনার জিনিসপত্র। কি গো, শুনছো? একটু বাইরে এসো। এ আবার কি? এত চাল ডাল? সব আমাদের ভাসমান বাড়িতে তুলে রাখবো। যদি বন্যাই না আসে? তাহলে ধীরে ধীরে আমরা নিজেরাই খেয়ে শেষ করব। তুমি একেবারে অদ্ভুত মানুষ। অদ্ভুত মানুষরাই মাঝে মাঝে সবার আগে বিপদ দেখতে পাই। জানি না তুমি কি সব বলো। মিষ্টি ও তার বাবা মিলে সমস্ত জিনিসপত্র ছাতার ও বাঁশের তৈরি বাড়িতে নিয়ে যেতে লাগলো। বাবা, এটা সত্যি বাড়ির মতো লাগছে। হ্যাঁ, এটা শুধু বাড়ি নয়, বিপদের সময় মানুষের আশ্রয় হবে। এটা ভাসবে কিভাবে? নিচে শক্ত বাঁশ লাগানো হয়েছে, তাই জল বাড়লেও এটা ভেসে থাকবে। তাহলে তো দারুণ। হ্যাঁ মা। পরদিন সকাল। এখন নিশ্চিন্ত? পুরোপুরি না। কেন? প্রকৃতি কখন কি করে কেউ জানে না। ঠিক তখন দূরে গড়গড় আওয়াজ করে বজ্রপাত শুরু হলো। আকাশ কালো হয়ে গেল। বাবা, মনে হচ্ছে সময় এসে গেছে। কিসের সময় এসে গেছে? আমাদের ভাসমান বাড়িতে থাকার সময় এসে গেছে। আমাদের এখন ওখানে আশ্রয় নিতে হবে। কয়েকদিন টানা ভারী বৃষ্টি হয়ে সারা গ্রাম ডুবে গেল।
মিষ্টিরা তাদের ছাতার তৈরি বাড়িতে গিয়ে উঠল। বাবা, তোমার কথা সত্যি হয়েছে। আমি চাইনি এটা সত্যি হোক, কিন্তু প্রকৃতি আমাদের কথা শুনে না। আমি যদি তোমার কথা না শুনতাম আজ আমাদেরও কত কষ্ট হতো। এখন নিজের কথা না ভেবে অন্যদের কথাও ভাবতে হবে। বাঁচান, কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন। বাবা, কেউ যেন কাঁদছে। দয়া করে আমাকে বাঁচান, আমি আর পারছি না। মেয়েটা তো ডুবে যাবে। মেয়েটাকে আমাদের উদ্ধার করতে হবে, যে করেই হোক। এই নাও, শক্ত করে আমার হাতটা ধরো। আমি ভেবেছিলাম আজ আর বাঁচবো না। আগে বসো, এই নাও শুকনো গামছা, মাথাটা মুছে নাও। মিষ্টি একটা শুকনো কাপড় এনে দিল। দিদি, এই নাও, ভেজা কাপড় পরে থাকলে ঠান্ডা লেগে যাবে। তোমরা আমাকে না চিনেও এত সাহায্য করলে। বিপদের সময় পরিচয় দেখে সাহায্য করলে মানুষ হওয়ার মানে থাকে না। কিছুক্ষণ পর মিষ্টির মা গরম ভাত, ডাল আর ডিম ভাজি এনে দিলেন। আগে খেয়ে নাও, তারপর গল্প হবে। না না, তোমাদের খাবার কমে যাবে। খাবারের চিন্তা করো না, আগে খাও। কতদিন পর পেট ভরে খেলাম। এখন বলো তো, তোমার নাম কি? আমার নাম নন্দিতা। এই গ্রামে তো আগে কখনো দেখিনি। আমি এই গ্রামের নই, পাশের চরপাড়ায় থাকতাম। তোমার বাড়িতে আর কে কে আছে? কেউ নেই। মানে? বাবা অনেক আগে মারা গেছেন। 2 বছর আগে মাকেও হারিয়েছি। তারপর থেকে একাই থাকতাম। তাহলে সংসার চলতো কিভাবে? আমি গ্রামের বড় বড় বাড়িতে রান্নার কাজ করতাম। ভোরে বের হতাম, রাতে ফিরতাম। কারো বিয়ে, কারো অনুষ্ঠান, আবার কারো বাড়িতে প্রতিদিন রান্না করতাম। তোমার ঘরের কি হলো? নদীর জল হঠাৎ বেড়ে গেল, আমার ছোট্ট কুড়ে ঘরটা ডুবে গেল। কোনো মতে বেঁচে আছি। দিদি, তুমি এখন আর কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকবে। তোমরা সত্যি খুব ভালো মানুষ। নন্দিতার হঠাৎ চোখ গেল সব সরঞ্জামের দিকে। এত খাবার! ওর বাবার জেদ, বন্যা আসার আগে সব জোগাড় করে রেখেছে। খুব বুদ্ধিমানের কাজ করেছেন। কিন্তু এখন একটা চিন্তা হচ্ছে। কি চিন্তা? এত সব আলু, পেঁয়াজ আর সবজি বেশি দিন থাকবে না। আমরা 3 জন মানুষ এত তাড়াতাড়ি খেয়েও শেষ করতে পারবো না। সত্যি কিছুদিন পর নষ্ট হতে শুরু করবে। নন্দিতা একটু চুপ করে রইল। মনে হলো সে গভীরভাবে কিছু ভাবছে। দিদি, কি ভাবছো? যদি একটা কথা বলি, রাগ করবেন না তো? না না, বলো। আমার মনে হয় এই খাবারগুলো শুধু আমাদের জন্য রেখে লাভ নেই। এগুলো দিয়ে আমরা এমন একটা কাজ করতে পারি যাতে অনেক মানুষের উপকার হবে। কি কাজ? সেটা বলবো, কিন্তু আগে একটা জিনিস কাল সকাল পর্যন্ত লক্ষ্য করুন। তারপর বুঝবেন কেন এই আইডিয়াটা আমার মাথায় এসেছে। কি আইডিয়া? কাল সকালেই বলবো। বিশ্বাস করুন, এতে শুধু এই খাবারই বাঁচবে না, অনেক মানুষের উপকার হবে। পরদিন সকাল। একটু এদিকে আসবেন। কি হয়েছে? ওই নৌকাগুলো দেখছেন? হ্যাঁ, ওরা মাছ ধরছে। কাল বিকেল থেকে লক্ষ্য করছি প্রায় সবাই মাছ ধরছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন? কি বিষয়? মাছ ধরছে ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষের ঘর ডুবে গেছে। কারো চুলা নেই, কারো শুকনো কাঠ নেই, কারো তেল মশলা নেই। মাছ থাকলেও রান্না করতে পারছে না। হ্যাঁ, ঠিকই বলেছো। কালও তো পাশের নৌকায় একটা পরিবার কাঁচা মাছ নিয়ে বসেছিল। সেই কারণেই আমার একটা পরিকল্পনা আছে। বলো শুনি। আমরা একটা ভাসমান মাছ ভাতের হোটেল খুলি। জলের ওপর আবার হোটেল? কেন হবে না? মানুষ মাছ নিয়ে আসবে, আমি সেই মাছ রান্না করব, তোমরা ভাত দেবে। যার কাছে টাকা নেই সে মাছ দিয়েই দাম দেবে। আর যাদের মাছও নেই তাদের কাছ থেকে যা যা আছে, ডিম, কলা, আলু, লবণ, ওষুধ, শুকনো কাঠ, যা পারে তাই নেব। এত ছোট বয়সে এত বড় বুদ্ধি, সত্যি দারুণ কথা বলেছো। আর রান্না? সেই দায়িত্ব আমার। ছোটবেলা থেকেই এটাই তো আমার কাজ। সেদিন সকালেই সবাই কাজে লেগে গেল। দিদি, তুমি এত দ্রুত রান্না করো কিভাবে?
অনেক বছর ধরে মানুষের বাড়িতে রান্না করছি, তাই অভ্যাস হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই চারদিকে রান্নার অসাধারণ গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই একটা ছোট্ট নৌকো তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। ভাই, এখানে কি সত্যিই মাছ রান্না করে দেওয়া হয়? অবশ্যই হয়। মাছটা ভরে ধরেছি, কিন্তু 3 দিন ধরে আমার ছেলে মেয়েরা শুধু চিংড়ে খাচ্ছে, রান্না করার কিছুই নেই। খুব টাটকা মাছ, একটু সময় দিন, এমন রান্না করে দেব যে আঙুল চেটে খাবেন। এত দারুণ মাছ আমি কোনোদিনও খাইনি। বোন, উপরওয়ালা তোমাদের ভালো রাখুন। বন্যার মধ্যে এমন খাবার পাবো ভাবিনি। পেট ভরে খান, এটাই আমাদের আনন্দ। দুপুরের মধ্যেই একের পর এক নৌকা এসে ভিড়তে লাগলো। মা, মাছ নেই। এই 6টা হাঁসের ডিম আছে। এগুলোর বদলে কি 1 প্লেট ভাত পাবো? অবশ্যই পাবেন, বসুন, এখনই দিচ্ছি। বাহ, কি সুন্দর রান্না! আপনার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি তোমাদের হোটেলের কথা আরো সবাইকে জানাবো। ধন্যবাদ ঠাকুমা। বাবা, নন্দিতা দিদি না এলে আমরা কখনো এমন একটা কাজের কথা ভাবতেই পারতাম না। কখনো কখনো একজন মানুষের ভালো চিন্তায় শত মানুষের মুখে হাসি ফোটায়, বুঝেছো? কি ভাবছো? মনে হচ্ছে ঈশ্বর আমাদের দেখা করিয়েছেন একটা ভালো কাজের জন্য। আরো কয়েকদিন পর বন্যার জল ধীরে ধীরে কমতে শুরু করলো। মানুষ নিজের বাড়ি ফিরতে লাগলো। একদিন সকালে গ্রামের মানুষ দল বেঁধে বৃষ্টিদের বাড়িতে এলো। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? এই ভয়াবহ বন্যায় তোমরা শুধু নিজেদের কথা ভাবোনি, শত শত মানুষকে খাইয়েছো। তাই আমরা সবাই মিলে তোমাদের ক্ষতিগ্রস্ত জিনিসপত্র ঠিক করে দেব। আর তোমার জন্য আরো একটা খবর আছে। আমার জন্য? গ্রামের স্কুলের পাশে যে নতুন কমিউনিটি রান্নাঘর তৈরি হবে, তার প্রধান রাঁধুনির দায়িত্ব আমরা তোমাকেই দিতে চাই। আমি আমি পারবো? অবশ্যই পারবে। তোমার রান্নার তোমার মন দুটোই অসাধারণ। জীবনে প্রথমবার মনে হচ্ছে আমি শুধু একটা আশ্রয় নয়, একটা পরিবারও পেয়েছি।